ফিল্ম ব্রেকের পর আপনারা দেখছেন হোয়াট বেঙ্গল থিংস টুডে। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুণাল, এবং যখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি যে এই মুহূর্তে বাংলার অর্থনীতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আপনার ভবিষ্যৎ, আপনার চাকরি বাকরি, আপনার রোজগার, সেখানে হঠাৎ করে বাম এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বর্তমান সময়কে নিয়ে যদি আমরা আলোচনা বা পর্যালোচনা করি, তাহলে হয়তো সেটা ইতিহাসের সঙ্গে ঠিক ব্যাখ্যা হয় না। যে বাংলাকে একসময় বলা হতো ঠিকই যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, তাহলে কেন পরিস্থিতিটা বদলে গেল? বাংলায় যে শিল্পের হাল হকিকত আলোচনা করতে বসলে কিন্তু নিশ্চিতভাবেই এই দীর্ঘশ্বাসের শব্দ শোনা যায় দীর্ঘদিন ধরেই। 1947-এ বাংলা যে স্থান ছিল সবার উপরে, কিন্তু পরের দশকগুলিতে সামনের সারিতে থাকা মহারাষ্ট্র তার জায়গা ধরে রাখতে পারলেও ক্রমশ পিছিয়ে পড়েছে আমাদের এই বাংলা। এ রাজ্যে প্রথম বাণিজ্য সম্মেলন হয় 1999 সালের জানুয়ারিতে। রাজ্যের জন্য বাণিজ্য পরিকল্পনা পেশ করতে ম্যাকিনসে অ্যান্ড কোম্পানিকে ডেকেছিলেন জ্যোতি বসু। ম্যাকিনসে কোম্পানির প্রাক্তন এমডি রজত গুপ্তার প্রস্তাবগুলো এখনও শিল্পমহলের মুখে মুখে ফেরে। জ্যোতি বসুকে বন্ধ, ধর্মঘট, অবরোধের রাজনীতি থেকে সরে আসার পরামর্শ দেন তিনি। এরপর জ্যোতি বসু ও তার উত্তরসূরি বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে একাধিক বাণিজ্য সম্মেলনের আয়োজন করেন। তৃণমূল জামানায় 2015 সালে শুরু হয় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। 5 বছর পর রাজ্যপাল জগদীপ ধনখড় প্রশ্ন তুলেছেন, যে পরিমাণ লগ্নি প্রস্তাবের ঘোষণা হয়েছে তা কতটা শেষ পর্যন্ত রাজ্যে পৌঁছেছে। অর্থ দপ্তরে দায়িত্ব থাকা অতিরিক্ত মুখ্য সচিবকে চিঠি লিখে সম্মেলনের খরচের হিসেবও চেয়েছেন রাজ্যপাল। পরে অর্থমন্ত্রীকে লেখা চিঠিতেও একই তথ্য চেয়েছেন রাজ্যপাল। অর্থমন্ত্রী অমিত মিত্র তার জবাবি নথিতে দাবি করেছেন 5 বছরে 12 লক্ষ কোটিরও বেশি টাকার লগ্নি প্রস্তাব পেয়েছে রাজ্য। প্রথম 4 বছরে আসা লগ্নি প্রস্তাবের 50% বেশি কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলেও দাবি অর্থমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আসছিলাম একটুখানি, সুনীলবাবু আপনার কাছে ডেফিনেটলি এই প্রশ্নটাই করবো যে এক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, যদি কোনো ব্যবসায়ী বা শিল্পপতিরা আসেন তাদের ক্ষেত্রে জমিটা পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। কারণ টাটা মোটরসের পর এই ইস্যুটা গোটা ভারতবর্ষে ইতিমধ্যে বিজনেসম্যানরা ভালো করেই জানেন। আপনি বিষয়টা কীভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে যে জমি ইস্যুটা সিঙ্গুরে যেটা হয়েছে বা নন্দীগ্রামে যেটা হয়েছে অনভিপ্রেত ছিল, দুতরফ থেকেই অনভিপ্রেত ছিল বলে আমি মনে করি। বিষয়টা বসে মিটমাট করে নেওয়া উচিত ছিল। কিন্তু জমির আন্দোলন কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়েছে? গুজরাটে আন্দোলন হয়েছে, উড়িষ্যাতে আন্দোলন হয়েছে, মহারাষ্ট্রে আন্দোলন হয়েছে, রিলায়েন্সের এসিজেড গুজরাটে বাতিল হয়েছে। আমি সেটা বলছি না, আমি বলছি এই পরবর্তীকালে যে জমি নীতিটা নিয়ে। হ্যাঁ, এবারে বলছি তো একটা তো জমি নীতি এসেছে 2013 সালে, একটা জমি নীতি এসেছে। বামফ্রন্ট 1894-এর যে জমি অধিগ্রহণ নীতি, তার ভিত্তিতে তারা জমি অধিগ্রহণ করতে গিয়েছিল। 2013 সালে কেন্দ্রীয় সরকার একটি নতুন জমি নীতি এনেছে, এবং সেই জমি নীতিতে পরিষ্কারভাবে বলা আছে কিভাবে জমি নেওয়া হবে, কিভাবে জমি নিতে হবে। বাই দ্য ওয়ে, এখানে বলে রাখা দরকার যে বিজেপি সরকার কিন্তু ক্ষমতায় এসে এই জমি নীতিটাকে বাতিল করার চেষ্টা করেছিল, কেন্দ্রীয় যে জমি নীতিটা। রাজ্য সরকারের কোনো ইন্ডিপেন্ডেন্ট জমি নীতি নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের একটা জমি নীতি আছে। এছাড়াও যেটা ব্যাপার, যেটা আপনি বলছেন কেন্দ্র সরকারের কোনো জমি, রাজ্য সরকারের কোনো জমি নীতি নেই। এই জমি নীতি না থাকার প্রসঙ্গেই সবচেয়ে বড় প্রশ্নটা উঠছে। নেই মানে হচ্ছে রাজ্য সরকারের যেটা ভুল ধারণা ছিল যে কৃষকরা ইন্ডিভিজুয়ালি তারা বড় শিল্পপতির সাথে নেগোশিয়েট করে। এইটাই বাস্তবে কতটা সম্ভব? এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এটা অর্থনীতির তাত্ত্বিকরা বহু বছর আগে লিখে গেছেন। এটা তার জন্য অর্থনীতির তত্ত্ব জানতে হবে না, সাধারণভাবেই সম্ভব নয়। আমি যদি একা জমিটাকে হোল্ড করে রাখি তাহলেই ওখানে শিল্পটা হবে না। অথবা যারা টাটার মতন লোকের সাথে, আমার মতন তো ছেড়ে দিন, তার থেকেও যারা খারাপ অবস্থায় আছে ছোট চাষি, তাদের পক্ষে নেগোশিয়েট করা সম্ভব। শিল্প না আসার পেছনে কি এইটা একটা ফ্যাক্টর? ডেফিনেটলি একটা ফ্যাক্টর, কিন্তু জমিটা একমাত্র ফ্যাক্টর আমি বলছি না। এবং আমি একটা কথা এখানে যেটা বলতে চাই, তৃণমূল সরকারই একটি সংস্থাকে দিয়ে গবেষণা করিয়েছিল যে রাজ্যে বন্ধ কলকারখানায় কত জমি আছে। তার পরিমাণ 20,000 একরের বেশি। ইকোনমিক টাইমসের সেই রিপোর্টটা তারা প্রকাশ্যে আনেননি, কিন্তু ইকোনমিক টাইমসের রিপোর্টে আছে বন্ধ কলকারখানায় 20,000 একরের বেশি জমি পড়ে আছে। সেই কারখানাগুলো আজকে হিমমটরে বড় বিলাসবহুল আবাসন তৈরি হয়ে যাচ্ছে। আজকে হাওড়ায় আমি যেখানে থাকি সেখানে একের পর এক জুট মিলের জমিতে আবাসন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এরকম তো একটা নীতির কথা ভাবা যেতে পারে যে বন্ধ কলকারখানায় আবার একটা শিল্পই হবে, যে কেউ যদি এখানে শিল্প করতে চায় সে আসুক। যে বেসিক প্রবলেমটা কোথায়, কি মনে হয়? বেসিক প্রবলেমটা আমার মতে পলিটিক্যাল উইলের অভাব এবং আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের অভাব। আমরা এখনও ভাবছি যে গিয়ে 1 নম্বর যে জমি নীতি যেটা আছে, কেন্দ্রীয় সরকারের যে জমি নীতিটা আছে সেটাকে সঠিকভাবে ইউজ করা। আরেকটা কথা বুঝতে হবে, গোটা ইস্টার্ন ইন্ডিয়ায়
এই একটু আগে বলা হচ্ছিল লেবার মিলিটেন্সি, বিহারে কত লেবার মিলিটেন্সি হয়েছে, বিহারে কোন, আপনারাও বলছিলেন বিহারে কোন বড় শ্রমিক আন্দোলন হয়েছে, বিহারে ইন্ডাস্ট্রি এলো না কেন, ঝাড়খণ্ডে ইন্ডাস্ট্রি এলো না কেন, আসামে ইন্ডাস্ট্রি গেল না কেন? এই যে পশ্চিমবঙ্গের শ্রমিকদের আন্দোলনের ফলে শিল্প চলে গিয়েছে, এই কথাটা মানুষের একেবারে মানে মজ্জায় ঢুকিয়ে দেওয়া আমি এই প্রসঙ্গে আসবো, মানে আপনি যেটা বললেন সেই প্রশ্নের ভুল, বাকিরা বললেও আমি এই ক্ষেত্রেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় আপনার কাছে আসছি যে এই যেটা বলছে যে পলিটিক্যাল উইলের অভাব রয়েছে, সেই কারণেই জমি সমস্যা হয়তো মিটে যেতে পারতো। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে চেষ্টা করেছে এখানে শিল্প আসুক, এবং আমি আপনাকে বলছি উনি এতক্ষণ সমালোচনা করছিলেন কৃষিতে আমরা কোথায় আছি, আমরা কৃষি কর্মণে প্রথম হয়েছি, অনেকগুলোতে আমরা ইন্টারন্যাশনালি ফার্স্ট হয়েছি, কন্যাশ্রী থেকে, উৎকর্ষ বাংলা থেকে, ভোকেশনাল যে ট্রেনিং আছে আপনাকে সবুজ সাথী অনেকগুলো ইন্টারন্যাশনালি সবকিছু তো আপনার বিরোধিতা করতে পারেন না, কিন্তু আপনাদের কেন্দ্র সরকারের পক্ষ থেকেও সেই ক্রেডিটটা দেওয়া হয়েছিল। এখন আমার মনে আছে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সুনাম করেছেন, সেই সময় আপনারা বিরোধিতা করছিলেন। পজিটিভ সাইডটা বলুন না, আমি সেটা বলতে অবশ্যই বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই রাজ্য সরকারের পজিটিভ সাইডটাও বলতে হবে যে এত বাঙালি হিসেবে যখন আমি বাইরে যাই আমার মাথা হেট হয়ে যায়, আমি তো ওইখানে গিয়ে বলি না আমি বিরোধিতা করি এই সরকারের। আপনারা সব জায়গায় বিরোধিতা করছেন তো, শুনুন এই এত বিরোধিতা করবেন বাঙালি কেন? রাজ্য হিসেবে উন্নতি হলে বাইরে গেলে মাথা হেট না, হয়ে যায়। শিশির বাজারিয়া বলছে যে মাথা হেট হয়ে যায়, কোন বিষয়ে মাথা হেট হয়ে যায়? আমাদের রাজ্য কোথায় এসে গেছে, তার একটা কারণ দেখুন, শিল্প শুধু একটা তো জমি একটা বড় কারণ, পরিবেশ, আইন শৃঙ্খলা, তোলাবাজি, এইসব যদি না আমি এই বিষয়টা নিয়ে আপনার কাছে আসবো, আমি আসবো, আমি আপনাকে এটা বলতে দেবো। শান্তনু বসুর কাছে একটু আসবো। শান্তনু বাবু, আমি যদি দেখি, আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে অতীতে এই বাংলাকে আসছি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, এই বাংলাতে যদি দেখি হুগলি নদীর দুধারে যেভাবে চট শিল্প ছিল, এবং আমরা তো ছোটবেলা থেকে এইসব পরেই বড় হয়েছিলাম। বর্তমানে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে লেবারের একটা বড় সমস্যা। হঠাৎ করে স্বাধীনতার পরবর্তী সময় বা যখন রিফিউজি ভারতবর্ষে প্রবেশ হলো, এই বদলটা কিভাবে এলো, সমস্যাটা তৈরি হয়, আপনাকে জিজ্ঞেস করছি। আমি আপনার এই প্রশ্নটার আগে অন্য একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে শিশিরবাবু, বৈশ্বনাথবাবু টিভিতেও দেখি, এবং যেটা সোহনীলবাবু খুব রাইটলি পয়েন্ট আউট করলেন, এই জিনিসটা না ভীষণভাবে বলে দেওয়া হচ্ছে যে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট, তাতে প্রোডাকশন ব্যাহত হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মার খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। স্কুল কলেজে পড়াতে হয় তো এটা একটু বুঝতে হবে। আর আপনি বলেছেন আপনি ঐতিহাসিক প্রেক্ষাপটে বিচার করবেন। ডেফিনেটলি 66 থেকে 69 যদি ভুল না করি, প্ল্যান হলিডে, এটা কিন্তু একটা বড় কারণ। প্ল্যান হলিডের সময় আমার পশ্চিমবঙ্গে ধরুন রেলওয়ের একটা বিরাট জিনিস ছিল, ওয়াগন শিল্পী ইত্যাদি, বিনিয়োগটা কিন্তু পুরোপুরি স্তব্ধ হয়। আচ্ছা, ট্রেড ইউনিয়ন মুভমেন্ট যদি আপনি বলেন জেনেসিস, জন্ম আমার কিন্তু এখান থেকেই। কিচ্ছু তো হচ্ছিল না তখন, সব তো বিনিয়োগটা বন্ধ ছিল, একটা কার্যকারণ সম্পর্ক কিন্তু ছিল। আপনার মহারাষ্ট্রের দত্ত সামন্ত ট্রেড ইউনিয়ন মুভমেন্ট সবাই এক বাক্যে জানেন তার নাম, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন কিন্তু পড়েনি। ফলে ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হলেই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন সেটাকে জিওপ্যাটাইজ করছে, এই ধরনের না তাহলে তো ধরুন correlation। বন্ধ প্রসঙ্গটা বারবার এসছে, এক সময় কর্মনাশা বন্ধ আমরা দেখেছি, তারপর পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরোধিতা করেছেন, কিন্তু তাহলে তো ছবিটা বদলানো উচিত ছিল। আমি একবারও বলার চেষ্টা করছি না তাই বলে যে বান্ধব তাকে আমি সমর্থন করছি, তা আমি বলার চেষ্টা করছি, কিন্তু সুনীলবাবু যেটা বললেন সেটার সাথে অ্যাড করে দিলাম যে ঐতিহাসিক প্রেক্ষাপটটা হচ্ছে কিন্তু একেবারে, তখন তাহলে এখানে কংগ্রেসের কাউকে থাকতে হয়, প্ল্যান হলিডে, এবং প্ল্যান হলিডের জন্য যেসব জিনিস বন্ধ ছিল সেগুলো কিন্তু সারা দেশে ভীষণভাবে অন্যরকম প্রতিক্রিয়া ফেলেছে। সুনীলবাবু, একটা পয়েন্ট অ্যাড করবো আপনার কাছ থেকে, তারপর আমি শিশিরবাবুর কাছে আসবো। আমার জাস্ট একটাই এখানে শান্তনুদা যেটা বলছিলেন তার সাথে একটাই কথা যোগ করার, আপনি বন্ধের কথা বলছিলেন, বন্ধ কখন হওয়া উচিত কখন হওয়া উচিত নয়, এগুলো একটা অন্য বিতর্ক। আমরা আসলে তথ্যের দিকে তাকাই না। ভারতবর্ষে বিগত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে লকআউট বন্ধের থেকে অনেক বেশি। আমরা তো এই প্রশ্ন করছি না যে কেন ওই কারখানাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি পশ্চিমবঙ্গের 4টে জেলায় ঘুরে ঘুরে ট্রেড ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। ট্রেড ইউনিয়ন আজকে এখানে যদি বলে 5 টাকা ওয়েজ বাড়াও, তাহলে ম্যানেজমেন্ট বলে আমরা কারখানা বন্ধ করে দেবো, একটা থ্রেট হিসেবে কাজ করে। সেটা নিয়ে তো মিডিয়াতে আলোচনা হয় না যে এত বেশি লকআউট কেন। বর্তমানে পশ্চিমবঙ্গে অফিসিয়ালি স্ট্রাইকের সংখ্যা শূন্য, সেটাই বলছি, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকের সংখ্যা শূন্য। ওনাদের মানে ওনাদের সরকার বলাটা ভুল, আমাদের সবারই সরকার যে রিপোর্ট পেশ করেছেন লেবার ইন ওয়েস্ট বেঙ্গল, সেখানে পরিষ্কার লেখা আছে বন্ধের সংখ্যা শূন্য, লকআউটের সংখ্যা অনেক বেশি। একটা
আছে, সমস্যা আছে, এমন নয় যে আমি বলছি না যে কোনো সমস্যাই নেই, ট্রেড ইউনিয়ন সবসময় একেবারে প্রচন্ড ভালো না, ভূমিকা সমস্যা তো পালন definitely করেছে। আছে, সমস্যার কিন্তু জায়গাটাই এইটা মনে হয়- নয়। এবং একটা কথা আমাদের শিশির ভাবতে বাবু হবে, বলতে চাইছিলেন। একটা লাস্ট একটা একটা লাইন বলেই শেষ করছি। পার্টিশন পশ্চিমবঙ্গের একটা বিশাল বড় কারণ। আমাদের যে ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রির কথা আপনাদের প্রতিবেদনে বলছিল, জুটের কাঁচা মালটা আসতো আজকে যেটা বাংলাদেশ, সেখান থেকে প্রোডাকশন হতো এখানে। পার্টিশনের পরে আপনার কাঁচা ঠিক মাল মানে এবং আমি সেই আপনার কারখানা সেই আলাদা জায়গাটা হয়ে তুলেছেন। আমি শিশিরবাবুর কাছে আসি। শিশিরবাবু, আপনি একটা পয়েন্ট রেজ করতে যাচ্ছিলেন, আমি মাঝখানে আপনি ইন্টারাপ্ট করেছি। আমি যে কথা বলছিলাম, দেখুন আজকে ফ্যাক্টটা কি হচ্ছে, ফ্যাক্ট হচ্ছে যেই রাজ্য আমাদের দেশে, তখন তর্ক কি হতো, পশ্চিমবঙ্গ 1 নম্বরে কিংবা মহারাষ্ট্র 1 নম্বরে, ওটা নিয়ে তর্ক হতো। এখন ওই তর্ক নেই। না, আমরা এটা তো ওই ধরুন জায়গায় শিশিরবাবু, নেই। এটা তো নীতি কথার জায়গায়, কিন্তু ধরুন আজকে যখন আপনারা নীতি বেঙ্গলে না, ক্ষমতায় এটা আসার কথা বাস্তব। বলছেন, সেখানে দাঁড়িয়ে তো আপনাদেরও তো কোনো একটা ভিশন থাকবে। আজকে একেবারে। যে বামেদের তৃণমূলের এগেনস্টে আপনি বলছেন, তাহলে আপনার কাছে ভিশনটা কি? ভিশনটা খুব পরিষ্কার। আপনার যে বিষয় আজকে হচ্ছে না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, আনফর্চুনেটলি হয়ে গেছে হোয়াট বেঙ্গল ওয়াজ থিঙ্কিং ইয়েস্টারডে, যেটা ওয়াজ দ্য টপিক ওয়াজ ইন্ডিয়া ইউজ টু থিঙ্ক টুমরো। হোয়াট বেঙ্গল ওয়াজ ইয়েস্টারডে ওয়াজ দ্য সোনার বাংলা। সোনার বাংলা ফেরার know, আমরা তো জন্য, জানি সেটা। তার জন্য কি করতে হবে, একটা পরিষ্কার নীতি থাকতে হবে। শুধু শিল্প, বাণিজ্য, কর্মসংস্থান। পরিষ্কার নীতি বলতে কি বোঝাচ্ছেন, যদি একটুখানি ব্যাখ্যা করেন। আজকে ইনি খুব একটা ভালো একটা তথ্য দিলেন, 20,000 একর বন্ধ কারখানা আছে। দেখুন, এটা তো মানতে হবে যে পশ্চিমবঙ্গে যে জমি, সেটা একটা বঙ্কিমচন্দ্র যেটা সুজলাম সুফলাম মলয়, যে তো জমি কোনটা ছিল, পশ্চিমবঙ্গেই ছিল। আজকে এখানে সব জমি অধিগ্রহণ করা যায় না, এটা ফ্যাক্ট। আজকে যদি আমার কাছে 20,000 একর বন্ধ ফ্যাক্টরি আছে, এটা রিজুভিনেট করতে হবে, শুধু এখানে আবাসন করে চলে না। মানে আপনি কি কোথাও এটা বলার চেষ্টা করছেন যে পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনা আছে, বিপুল সম্ভাবনা আছে, বিপুল কিন্তু সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে, যেটা সুমনীল বাবু বলছিলেন, যে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে এবং প্ল্যানিং এর অভাব আছে, এটাই বলতে চাইছেন কি? একটা তো হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা, আর একটা হচ্ছে যেসব এখন পলিসি, এই যে তৃণমূল সরকারের পলিসি, প্রত্যেক দিন কি হয়, একটা ছুটি বাড়িয়ে দাও, এটা হচ্ছে এখানের পলিসি। মানুষকে খুশি করার জন্য, মানুষের চাকরি দরকার, পয়সা দরকার, আমি আপনার কাছে ছুটি আসবো, দিয়ে আমাকে মানুষ ব্রেকে খুশি যেতে হবে, হয় না। আমাকে তৃণমূল কংগ্রেসের থেকে উত্তর দিতে হবে। আসলে তবে ওনার একটা প্রবলেম হলো, উনি পরিষ্কার না উত্তরটা না নিন। ওনার পরিষ্কার সমালোচনা উত্তরটা নিন। করাটাই কাজ, নিজেরা ব্যর্থ। কেন্দ্রীয় সরকারের আমলে 45 বছরে হাইয়েস্ট বেকারত্ব, 2 কোটি বেকার যুবকের চাকরি দিতে পারার কথা নরেন্দ্র মোদী ছিল। আমি কত যখন বেকার যুবকের চাকরি দিচ্ছে বলুক, এখানে আপনাদের টিভি চ্যানেলে। একটু IMF এর Failure, রিপোর্টটা failure পড়ুন। government, central একটা government is রিপোর্ট totally পড়ুন। failure, out and out failure government। একটা IMF এর আজকে রিপোর্টটা আমি পড়ুন। ডেফিনেটলি নরেন্দ্র মোদী। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমি আপনার কাছেই আসবো।